নিশিপুর গ্রামের জমিদার বাড়ির অন্দরমহলে আজ যেন উৎসবের ঢেউ লেগেছে। বিশাল সেই প্রাসাদের প্রতিটি কোণ আলো ঝলমল করছে। উঠোন জুড়ে জ্বলছে প্রদীপ, বারান্দায় শোভা পাচ্ছে রঙিন আলপনা। দূরে দূরে শঙ্খধ্বনি আর উলুধ্বনির আওয়াজে চারদিক মুখরিত, কারণ আজ এক মহা সুখবর এসেছে। দীর্ঘ 17 বছর অপেক্ষার পর জমিদার চন্দ্রমোহন দত্ত আর তার সহধর্মিণী ইন্দুবালা দেবীর কোলে এসেছে এক কন্যা সন্তান। যে সন্তান পাওয়ার আশায় তারা কত মন্দির দর্শন, ব্রত পালন, কত তান্ত্রিক, কবিরাজ, পুরোহিতের দ্বারে গিয়েছে। আজ যেন সেই সব কষ্টের অবসান ঘটেছে। বাড়ির প্রবীণ দাসী গঙ্গাবাই খুশিতে বলছিল, এত বছর পর জমিদার বাড়িতে আবারও শিশুর কান্না শোনা গেল। ভগবান দয়া করেছেন, দয়া করেছেন ভগবান। অন্দরমহলের এক কক্ষে শয্যায় শুয়ে আছেন ইন্দুবালা দেবী। ক্লান্ত শরীর, তবু চোখে অপরিসীম তৃপ্তি। তার পাশেই শুয়ে আছে ছোট্ট সেই নবজাতক। চন্দ্রমোহন ধীরে ধীরে কক্ষে ঢুকলেন, মুখে প্রশান্তির হাসি। তিনি মৃদু স্বরে উচ্চারণ করলেন, হিন্দু, দেখো চারপাশটা। এতদিন যে বাড়িটা নিঃশব্দ ছিল, আজ সেখানে আনন্দে হৈহুল্লোড়ে গর্জে উঠেছে। একটি নরম হাসি দিয়ে ইন্দুবালা শিশুটির দিকে মায়া ভরা দৃষ্টিতে চাইলেন। চন্দ্র, এই আমাদের কন্যা, এত নিষ্পাপ, এত সুন্দর, মনে হচ্ছে দেবী নিজেই তাকে আমাদের হাতে তুলে দিয়েছেন। চন্দ্রমোহন শিশুটির ছোট্ট আঙুল ধরলেন। মুহূর্তের জন্য তার চোখ ভিজে উঠল। এই পিছনে ফেলে আসা 17টা বছরের কথা ভেবে। এই শিশুই আমাদের বংশের আলো হবে। পিছনে জন্মানো সকল দুঃখ পীড়া দূর করার জন্যই এই কন্যার জগতে আসা, তিনি বললেন ধীর গলায়। কক্ষের বাইরে তখন উৎসব চলছে, ঢাক বাজছে, ভৃত্যরা মিষ্টি বিলোচ্ছে। জমিদার বাড়ির প্রবীণ কর্তা অর্থাৎ চন্দ্রমোহনের বাবা হরিমোহন দত্ত উঠোনে দাঁড়িয়ে সব দেখছিলেন। তার মুখেও আনন্দ, কিন্তু কোথাও যেন এক অদ্ভুত চিন্তার ছায়া। একজন পুরনো ভৃত্য এসে বলল, ঠাকুর মশাই, আজ তো সত্যি আনন্দের দিন। তা আপনি কেন এদিক পানে ভাবুক হইয়া বইয়া আসেন? হরিমোহন ধীরে মাথা নাড়লেন। হ্যাঁ, আনন্দের দিনই বটে, তবে কখনো কখনো বড় সুখের সঙ্গে বড় পরীক্ষাও আসে রে গজু। ওসব তুই বুঝবি না, বুঝবি না। তোরা কর, প্রাণ ভরে আনন্দ কর, মিষ্টি খা, বাজি পোড়া, নাচা গানা কর। ভৃত্য কথাটা বুঝতে পারল না, কিন্তু হরিমোহনের চোখ যেন দূরের অন্ধকারের দিকে তাকিয়েছিল। রাত তখন গভীর হচ্ছে। আকাশে পূর্ণিমার আলো ধীরে ধীরে মেঘের আড়ালে ঢেকে যাচ্ছে। হাওয়ায় কেমন একটা অদ্ভুত গন্ধ। তখন অন্দরমহলে ছোট্ট শিশুটি হঠাৎ কেঁদে উঠল। ইন্দুবালা তাকে কোলে তুলে নিলেন। না 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 না, কাঁদে না মা, কাঁদে না, একদম ভয় পেও না মা, আমার সোনা মা, আমার কুসুম কুমার, একদম কাঁদে না মা। কিন্তু ঠিক সেই সময় জানালার বাইরে হঠাৎ একটা ঝটকা বাতাস এসে প্রদীপের শিখা দুলিয়ে দিল। শিশুটির কান্না আরো তীব্র হয়ে উঠল। দূরে কোথাও যেন শেয়ালের ডাক শোনা গেল। অন্দরমহলের দাসী গঙ্গাবাই ফিসফিস করে বলে উঠল, এই কেমন হাওয়া বাতাস শুরু হয়ে গেল রে ইন্দুমা? আজকের দিনে এই ঝড় ভাদরের মেলা বসাতে হলো। উৎসবের মাঝে যেন কালো ছায়া নেমে এসে
সব কিছু একেবারে গলে দেবে। কেউ তার কথাকে তেমন গুরুত্ব দিল না। এই মুহূর্তে নিশিপুর জমিদার বাড়ির সবার মনে একটাই আনন্দ। 17টা বছর পর জমিদার বংশে এসেছে এক কন্যা সন্তান। উৎসব আর উচ্ছ্বাসে মেতে উঠে কেউ টেরই পাচ্ছে না। কিন্তু এই ছোট্ট শিশুর আগমন শুধু সুখের বার্তা বয়ে আনেনি, তার জন্মের সঙ্গে সঙ্গেই নিঃশব্দে শুরু হয়ে গেছে এক প্রাচীন ভয়ঙ্কর ইতিহাসের নতুন অধ্যায়, যার কালো ছায়া একদিন ধীরে ধীরে গ্রাস করে নেবে পুরো নিশিপুর গ্রামকে। নিশিপুরের আকাশে সেই রাতেই নেমে এলো এক অদ্ভুত অস্থিরতা। সারাদিনের উৎসব মুখরতা ধীরে ধীরে মিলিয়ে গিয়ে প্রাসাদের চারপাশে ছড়িয়ে পড়ল এক ভারী নিস্তব্ধতা। সন্ধ্যার পর থেকেই আকাশে জমতে শুরু করেছিল কালো মেঘের স্তূপ, যেন দূর কোনো অদৃশ্য শক্তি ধীরে ধীরে আলোকে গ্রাস করে নিচ্ছে। বাতাসে উঠল এক অস্বাভাবিক শীতলতা, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হলো এক মহারুদ্রঝঞ্ঝা। ঝড়ের তীব্র শব্দে নিশিপুর গ্রামের তালগাছগুলো কেঁপে উঠতে লাগলো। পুরনো অশ্বত্থ গাছের শুকনো ডাল ভেঙে পড়তে লাগলো মাটিতে। আকাশে বিদ্যুতের ধারালো রেখা আঁকতে লাগলো অশুভ আলোর চিহ্ন, যেন প্রকৃতি নিজেই কোনো অজানা সংকেত পাঠাচ্ছে। জমিদার বাড়ির প্রাচীন সদর দরজাটি তীব্র ঝড়ের মাঝেও অবিচল দাঁড়িয়েছিল, কিন্তু সেই ঝড়ের গর্জনের ভেতর হঠাৎ ভেসে উঠল এক কাপা তীক্ষ্ণ কণ্ঠস্বর, যেন অন্ধকারের বুক চিরে কেউ আর্তনাদ করছে। সবাই মরবি, সবাই। পাহারায় থাকা ভৃত্যরা প্রথমে ভাবল হয়তো কোনো পথভোলা ভিখারি আশ্রয়ের খোঁজে এসেছে, কিন্তু শব্দটা যত স্পষ্ট হতে লাগলো ততই তাদের শরীরের রক্ত যেন ঠান্ডা হয়ে গেল, আর গায়ের লোম খাড়া হয়ে উঠল। সদর দরজার সামনে দাঁড়িয়েছিল এক অতি বৃদ্ধ মানুষ। তার শরীর প্রায় কঙ্কালসার, লম্বা জটাধারী চুল বাতাসে উঠছে, আর হাতে ধরা একটি দীর্ঘ কাঠের দণ্ড। তার চোখ দুটো যেন অদ্ভুত আগুনে জ্বলছিল। ঝড়ের মধ্যেও তার কণ্ঠস্বর গম গম করে উঠল। প্রলয় আসছে, প্রলয় আবারও নতুন রূপে ধেয়ে আসছে। কাপা গলায় কথাগুলো ছড়িয়ে পড়ল চারিদিকে। শেষ করে দেবে এই নিশিপুর। একদিন এই গ্রামটাই পরিণত হবে শ্মশান ঘাটে। সবাই মরবি, সবাই, সবাই মরবি একদিন। একজন ভৃত্য কাপা গলায় বলল, এই বৃদ্ধ কে? এমন ঝড়ের রাতে এখানে কি করছে? বৃদ্ধ আবার উচ্চস্বর হেসে উঠল। সেই হাসি ছিল অস্বাভাবিক কর্কশ, বিকৃত, যেন কোনো গভীর অন্ধকার থেকে উঠে আসছে। শুনে রাখ সবাই, পিশাচিনী কন্যার সন্ধান পাওয়া গেছে। পিশাচিনী কন্যা জন্ম নিয়েছে। আবার শুরু হবে মৃত্যুর খেলা। আবার রক্ত ভাসবে এই মাটিতে। বৃদ্ধ চিৎকার করে বলল। ঝড়ের শব্দের মধ্যেও তার কথাগুলো যেন স্পষ্ট ছড়িয়ে পড়ল চারিদিকে। পাহারাদাররা আতঙ্কিত দৃষ্টিতে একে অপরের দিকে তাকালো। একজন রাগে গর্জে উঠল, এই পাগলটা অশুভ কথা বলছে রে গদাধর। জমিদার বাড়ির সামনে দাঁড়িয়ে এমন কুকথা বলার সাহস কোথা থেকে পেল রে ও? বৃদ্ধ আবারও অদ্ভুত ভঙ্গিতে হেসে বলে, তোরা বুঝবি না। অন্ধকারের বীজ ইতিমধ্যেই রোপিত হয়েছে। সময় এলে তা রক্তের বৃক্ষে পরিণত হবে। এই কথা বলেই
তার হাতে থাকা লম্বা দণ্ড মাটিতে আঘাত করল। সেই শব্দ যেন ঝড়ের গর্জনের মধ্যেও প্রত্যেকের কানে বিঁধে গেল। ভৃত্যদের ধৈর্য শেষ হয়ে গেল। তারা ছুটে গিয়ে বৃদ্ধের সামনে দাঁড়ালো, তারপর মরিয়া হয়ে তাকে ধাক্কা দিতে লাগলো। চলে যা এখান থেকে, চলে যা, চলে যা বলছি। একজন চিৎকার করল, যা আগে, নইলে লাঠি চালাতে বাধ্য করবো। যা আগে। বৃদ্ধ তবুও পেছনে সরে যেতে যেতে আবার বলল, দাঁড়িয়ে দে, কিন্তু মনে রাখ, পিশাচিনী কন্যা জন্ম নিয়েছে, আর তার আগমনের সাথে সাথেই শুরু হবে প্রলয়। ঝড়ের অন্ধকারে ধীরে ধীরে মিলিয়ে গেল তার ছায়ামূর্তি। ভৃত্যরা বিরক্তি নিয়ে দরজা বন্ধ করে দিল। তাদের মনে হলো এক পাগল বৃদ্ধের প্রলাপ ছাড়া আর কিছুই নয়। সেই রাতের কথা পৌঁছে গেল অন্দরমহলেও। যখন এই কথা জমিদার চন্দ্রমোহন ও ইন্দুবালা দেবীর কানে গেল, তাদের প্রথমে হাসি পেল। চন্দ্রমোহন বললেন, একটা পাগল বৃদ্ধর কথা নিয়ে এত ভয় পাওয়ার কি আছে? আজ আমাদের ঘরে সুখের দিন, এইসব বাজে কথা ভাবার কোনো প্রয়োজন নেই। ইন্দুবালা দেবীও মাথা নেড়ে বললেন, হ্যাঁ, উন্মাদের প্রলাপ, এসবে কান দিয়ে লাভ নেই। গদাধর, আগে ছোট মা। তোমরা খেয়াল রাখবে ওই বৃদ্ধ যেন বাড়ির আশেপাশে না আসে। আপনি নিশ্চিত থাকুন ছোট মা, ওকে আমরা দেখা নেব। কিন্তু সবাই যে এমন নিশ্চিন্ত ছিল তা নয়। দূরে দাঁড়িয়ে সব শুনছিলেন হরিমোহন দত্ত। ঝড়ের অন্ধকারে তার মুখটা হঠাৎ যেন আরো গম্ভীর হয়ে উঠল। তিনি ধীরে ধীরে নিজের মনে ফিসফিস করে বললেন, পিশাচিনী আবারও কি তাহলে সেই অন্ধকার ফিরে আসতে চলেছে? না 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 না, এমন হতে দেওয়া যাবে না, কিছুতেই না, কিছুতেই না। বাইরে তখনও ঝড়ের গর্জন চলছে। আকাশের বিদ্যুৎ যেন বরাবর নিশিপুরের আকাশকে চিরে দিচ্ছে। আর সেই অশান্ত রাতের বুকেই নিঃশব্দে জন্ম নিচ্ছিল এক ভয়ঙ্কর আশঙ্কা, যেন সত্যি এই গ্রাম আবার কোনো অজানা রক্তাক্ত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। সেই ঝড়ের রাত কেটে যাওয়ার পর নিশিপুর গ্রাম আবার যেন ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরে এলো। ভোরের প্রথম আলো যখন অশ্বত্থ গাছের ডালে এসে পড়ল, তখন রাতের সেই অশান্তির কথা অনেকেই প্রায় ভুলেই গেল। জমিদার বাড়ির উঠোনে আবার দৈনন্দিন কাজকর্ম শুরু হয়েছে। ভৃত্যরা জল তুলছে, দাসীরা অন্দরমহল পরিষ্কার করছে, আর রান্নাঘরের দিক থেকে ভেসে আসছে গরম ভাত আর গাওয়া ঘিয়ের গন্ধ। বাইরে থেকে দেখলে মনে হতো যেন গত রাতের সেই ঝড় আর সেই অদ্ভুত বৃদ্ধের আগমন ছিল কেবল এক দুঃস্বপ্ন। কিন্তু সবাই যে তা ভুলে গেছে তা নয়। জমিদার পরিবারের প্রবীণ কর্তা হরিমোহন দত্ত কিন্তু সেই সকাল থেকেই অদ্ভুতভাবে চিন্তিত হয়ে উঠেছিলেন। তার মুখের গাম্ভীর্য যেন আগের চেয়েও গভীর হয়েছে। প্রাসাদের সামনের বারান্দায় বসে তিনি অনেকক্ষণ ধরে আকাশের দিকে তাকিয়েছিলেন। মনে হচ্ছিল তিনি যেন অতীতের কোনো ভয়ঙ্কর স্মৃতির ভেতর ডুবে গেছেন। হঠাৎ তিনি গম্ভীর স্বরে ডাকলেন, গদাধর, এই গদাধর, হরে কৃষ্ণ, তোরা কোথায় রে? দুজন পুরনো ভৃত্য দ্রুত ছুটে এলো। তারা জানত হরিমোহন দত্ত অকারণে কাউকে ডাকেন না। গদাধর হাত জোড় করে বলল, কি বললেন ঠাকুর মশাই, কি আদেশ? হরিমোহন কিছুক্ষণ চুপ করে থেকে ধীরে বললেন, গত রাতের সেই খুনে বৃদ্ধের কথা
তোরা শুনেছিলিস তো? দুজনেই মাথা নাড়ল। হরেকৃষ্ণ একটু হেসে বলল, ও তো পাগল লোক হবে ঠাকুর মশাই। ঝড়ের রাতে এসে অশুভ কথা বলছিল, দিয়েছি এক কষান লাগিয়ে। হরিমোহনের চোখ হঠাৎ তীক্ষ্ণ হয়ে উঠল। সব পাগলের কথা অবহেলা করতে নেই। অনেক সময় পাগলের মুখে সত্য লুকিয়ে থাকে রে, লুকিয়ে থাকে। ভৃত্যরা চুপ করে গেল। হরিমোহন আবার বললেন, অতীতের অন্ধকার কখনো সহজে পিছু ছাড়ে না রে। তাকে মুছে ফেলতে গেলে অনেক কিছু হারাতে হয়। সেই কারণেই আমার এত অস্থিরতা। এই নিশিপুর গ্রাম, এখানে আগেও অনেক অশুভ ঘটনা ঘটেছে। আপনি কি কিছু সন্দেহ করছেন ঠাকুর মশাই? হরিমোহন একটু নিচু গলায় বললেন, সন্দেহ তো বটেই। হয়তো আবারও এই নিশিপুর গ্রামটা অশান্তির অন্ধকারে ঢেকে যাবে। এই কথা শুনে ভৃত্যদের বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। হরিমোহন তখন ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তার কণ্ঠে আদেশের কঠোরতা ফিরে এলো। শোনো, আজ থেকেই তোমরা কয়েকজন লোক নিয়ে পুরো গ্রামে নজর রাখবে। কারোর বাড়িতে কোনো অশুভ ঘটনা ঘটেছে কিনা, কোনো অসুখ, কোনো অশুভ লক্ষণ, সব খবর আমাকে জানাবে। ভৃত্যরা আর কিচ্ছু বলল না। তারা বুঝতে পারল বিষয়টা গুরুতর। সেদিন থেকেই নিশিপুর গ্রামে অদৃশ্য এক নজরদারি শুরু হলো। জমিদার বাড়ির কয়েকজন বিশ্বস্ত ভৃত্য গোপনে গ্রাম জুড়ে ঘুরে বেড়াতে লাগলো, কোথাও কোনো অস্বাভাবিক ঘটনা ঘটছে কিনা তা জানার জন্য। কিন্তু গ্রামের মানুষ তখনও কিছুই টের পায়নি। সবাই নিজের নিজের কাজেই ব্যস্ত। কেউ মাঠে চাষ করছে, কেউ বাজারে যাচ্ছে, কেউ নদীর ঘাটে মাছ ধরছে। কেবল হরিমোহনের মনে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছিল। সন্ধ্যার সময় তিনি আবার প্রাসাদের উঠোনে দাঁড়িয়েছিলেন। আকাশে তখন লাল সূর্য ধীরে ধীরে ডুবে যাচ্ছে। হরিমোহন নিজের মনে ফিসফিস করে বললেন, যদি সেই অন্ধকার আবার ফিরে আসে, তবে নিশিপুরকে বাঁচানো প্রায় অসম্ভব। আগের বার সে প্রতিজ্ঞা করেছিল। এবার তার লক্ষ্য শুধু একটি বংশ নয়, পুরো গ্রাম, পুরো গ্রাম। দিন গড়াতে লাগলো, আর নিশিপুর গ্রামের জীবনও ধীরে ধীরে নিজের স্বাভাবিক গতিতে ফিরে এলো। মাঠে কৃষকেরা আবার লাঙল চালাতে শুরু করেছে। বাজারে ব্যবসায়ীরা দোকান খুলেছে। আর সন্ধ্যা নামলেই গ্রামের ঘাটে ভেসে আসে শাক আর প্রদীপের আলো। বাইরে থেকে দেখলে মনে হতো যেন সব কিছুই আগের মতোই শান্ত। কিন্তু এই শান্তির অন্তরালে অদৃশ্যভাবে জমতে শুরু করেছিল এক অশুভ ছায়া। এক সকালে হঠাৎ খবর ছড়িয়ে পড়ল, গ্রামের দক্ষিণ পাড়ার বৃদ্ধ মদন মল্লিককে নিজের ঘরের মধ্যে মৃত অবস্থায় পাওয়া গেছে। প্রথমে কেউ বিষয়টিকে তেমন গুরুত্ব দেয়নি। সবাই ভাবল হয়তো বার্ধক্যের কারণেই তার মৃত্যু হয়েছে। কিন্তু যারা মৃতদেহটি দেখেছিল তারা কেমন যেন অস্বস্তি বোধ করছিল। কারণ মদন মল্লিকের মুখে ছিল অদ্ভুত এক আতঙ্কের ছাপ। চোখগুলো মোটা হয়ে গেছিল, যেন মৃত্যুর আগে সে ভয়ঙ্কর কিছু দেখেছিল। এর ঠিক 2 দিন পরে আবার খবর এলো, উত্তরপাড়ার গোপাল নামের এক যুবককে মাঠের ধারে অচেতন অবস্থায় পাওয়া গেছে। তাকে বাড়িতে নিয়ে আসার পর কিছুক্ষণের মধ্যেই সে মারা গেল। তার শরীরেও সেই একই রকম অদ্ভুত চিহ্ন দেখা গেল, যেন ভয় বা আতঙ্কে তার প্রাণ বেরিয়ে গেছে। গ্রামের লোকেরা ধীরে ধীরে ফিসফিস করতে শুরু করলো,
এ মৃত্যু মোটেও স্বাভাবিক নয় রে পাগলা। কদিন আগে মল্লিক করে গেল, এ গায়ে মোড়ক লেগেছে আবারও। হ্যাঁ, সন্ধ্যার পর আবার কেমন যেন গুমোট লাগে গা। হ্যাঁ, এ গায়ে মোড়ক লেগেছে আবারও। জমিদার বাড়ির প্রবীণ কর্তা হরিমোহন দত্ত এই খবর শুনে আর উদ্বিগ্ন হয়ে উঠলেন। তিনি সঙ্গে সঙ্গে তাদের লোকেদের ডেকে পাঠালেন। সব খবর আমাকে খুলে বল। গদাধর মাথা নিচু করে বলল, ঠাকুর মশাই, এই 3 দিনে 3 জন মানুষ শেষ। কোনো অসুখ বিসুখ নাই, একদম হঠাৎই মারা যাইতেছে সবাই। আমার তো মনে হয় ভেতর থেকে কিছু একটা তাদের গিলে খাইতেছে। হ্যাঁ, হরিমোহনের চোখ গম্ভীর হয়ে উঠল। আর কিছু? তিনি জিজ্ঞেস করলেন। হরেকৃষ্ণ ধীরে বলল, কিছু পুরনো লোক বলছে আবার এটা হয়তো কোনো অশুভ শক্তির কাজ। হরিমোহন দীর্ঘশ্বাস ফেললেন। তিনি জানতেন গ্রামের বয়স্ক মানুষেরা এমন কথা সহজে বলে না। এদিকে জমিদার বাড়ির অন্দরমহলে এইসব খবর ইচ্ছা করেই গোপন রাখা হচ্ছিল, কারণ হরিমোহনের কঠোর আদেশ ছিল জমিদার বাড়িতে জন্ম নেওয়া সেই কন্যা সন্তানের কথা যেন কোনোভাবেই মহলের বাইরে না ছড়ায়। তিনি পরিষ্কার করে বলেছিলেন, এই শিশুর জন্মের খবর এই মহলের প্রাচীরের বাইরে যাবে না। কেউ জানতে পারবে না যে জমিদার বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয়েছে। যদিও বা কেউ জানে, সেটা হবে পুত্র সন্তান। পুত্র সন্তান। চন্দ্রমোহন প্রথমে একটু অবাক হয়েছিলেন। বাবা, এমন কেন বলছেন আপনি? হরিমোহন গম্ভীরভাবে উত্তর দিয়েছিলেন, সব কিছু বলার সময় এখনো আসেনি। আর এই খবর গ্রামের বাইরে তো দূরের কথা, ভেতরেও ছড়ানো চলবে না চন্দ্রমোহন। অতএব জমিদার বাড়ির বাইরে সবাই ধরে নিয়েছিল জমিদার বাড়িতে কোনো সন্তানই জন্মায়নি। তবে গ্রামের কিছু বৃদ্ধ মানুষ মাঝে মাঝে ফিসফিস করে বলতো, সেই ঝড়ের রাতে যে বৃদ্ধ লোকটা এসেছিল, সে কি মিথ্যে বলেছিল? কিছু বিছানায় পড়া মানুষের মনে তখন আবার ভেসে উঠতে লাগলো সেই ভয়ঙ্কর কথা। সাতজনই জন্ম নিয়েছে, কিন্তু কেউ জানে না সেই কন্যার ব্যাপারে। জমিদার বাড়ির অন্দরমহলের নিরাপদ দেওয়ালের ভেতর তখন সেই শিশুটি ধীরে ধীরে বড় হয়ে উঠছে। আর নিশিপুর গ্রামের রাতগুলো ক্রমশ হয়ে উঠছে আরো অস্থির। কখনো গভীর রাতে কুকুর হঠাৎ চিৎকার করে ওঠে, কখনো গবাদি পশু অকারণে ছটপট করতে থাকে। কিছু মানুষ দাবি করতে শুরু করলো রাতের অন্ধকারে তারা নাকি দূরে কোথাও এক অদ্ভুত ছায়ামূর্তি ঘোরাফেরা করতে দেখেছে, কিন্তু কেউই নিশ্চিত করে কিছু বলতে পারছিল না। শুধু একটা জিনিস স্পষ্ট হয়ে উঠছিল, নিশিপুর গ্রামের ওপর যেন ধীরে ধীরে নেমে আসছে এক অদৃশ্য আতঙ্ক। আর সেই আতঙ্কের কেন্দ্রবিন্দুতে কোথাও লুকিয়ে আছে এক রহস্যময় সত্য, যার উত্তর এখনো কেউ জানে না। সময়ের চাকা থেমে থাকে না। নিশিপুর গ্রামের উপর দিয়ে একের পর এক বছর কেটে যেতে লাগলো। যে শিশুটির জন্ম নিয়ে একসময় জমিদার বাড়ির অন্দরমহলে এত আনন্দের ঢেউ উঠেছিল, সেই শিশুটি ধীরে ধীরে বড় হতে লাগলো সময়ের ছায়ায়। কিন্তু তার বড় হয়ে ওঠার গল্পটি অন্য সব রাজপরিবারের সন্তানদের মতো ছিল না। তার জীবনের চারপাশে ছিল এক অদ্ভুত গোপনীয়তা, এক নীরব আড়াল।
জমিদার চন্দ্রমোহন দত্ত ও ইন্দুবালা দেবী নিজের প্রাণের চেয়েও বেশি আগলে রেখেছিলেন সেই শিশুটিকে। কিন্তু হরিমোহন দত্তের কঠোর নির্দেশ অনুযায়ী সেই কন্যা সন্তানের পরিচয় কখনোই জমিদার বাড়ির দেওয়াল পেরিয়ে বাইরে যেতে দেওয়া হয়নি। আর তাই জন্মের পর থেকেই তাকে কন্যা হিসাবে নয়, বরং একটি পুত্র সন্তান হিসাবে লালন পালন করা হতে লাগলো। জমিদার বাড়ির দাসী ভৃত্যরা সত্যিটা জানত, কিন্তু কেউ সাহস করত না তা বাইরে বলা। ছোট্ট মেয়েটির চুল ছেলেদের মতো কেটে দেওয়া হতো, তাকে পরানো হতো রাজপুত্রের পোশাক, আর সকলের সামনে তাকে ডাকা হতো কুমার বলে। তার আসল নাম ছিল কুসুম কুমারী। শিশুটি যখন একটু বড় হতে শুরু করলো, তখন থেকেই তার চোখে মুখে ফুটে উঠতে লাগলো অদ্ভুত এক সৌন্দর্য। তার গায়ের রং যেন দুধে আলতা মেশানো, চোখ দুটি গভীর অথচ কোমল, আর তার হাসি শুনলে মনে হতো যেন বসন্তের প্রথম কোকিলের ডাক। একদিন বিকেলে প্রাসাদের বাগানে খেলছিল ছোট্ট কুসুম কুমারী। পাশে দাঁড়িয়েছিলেন মা ইন্দুবালা দেবী। শিশুটি হঠাৎ প্রশ্ন করল, মা, সবাই আমাকে কুমার বলে কেন সম্বোধন করে? ইন্দুবালা এক মুহূর্তের জন্য থমকে গেলেন, তারপর মৃদু হেসে বললেন, কারণ তুমি আমাদের সবচেয়ে প্রিয় সন্তান কুসুম, তুমি আমাদের ঘরের আলো। কুসুম কুমারী আবার প্রশ্ন করল, তাহলে কি আমার মধ্যে কোনো ভিন্নতা আছে মা? ইন্দুবালা তাকে বুকের কাছে টেনে নিয়ে বললেন, হ্যাঁ মা, তুমি সত্যিই সবার থেকে আলাদা, শক্তিশালী, সুন্দরী, পরী একটা। শিশুটি তখন সেই কথার গভীর অর্থ বুঝতে পারেনি। সে আবার দৌড়ে গিয়ে বাগানের ফুলের মাঝে খেলতে লাগলো। এ কত ফুল এখানে, ওই যে একটা প্রজাপতি। এ লাল তুমি? প্রজাপতি। কখন এলে? এই তো মা ছেলের ভালোবাসা দেখছিলাম লুকিয়ে, গিন্নি। ধ্যাৎ, ছাড়ো। দেখেছ আমাদের কুসুম কুমারী কত খুশি আজ। কিন্তু এইভাবে আর কতদিন গিন্নি? যতদিন না সত্যিকারের কুমার আসছে। বছর ঘুরতে ঘুরতে কুসুম কুমারী কৈশোরে পা দিল। তার সৌন্দর্য তখন আরও প্রস্ফুটিত হয়েছে, কিন্তু বাইরের পৃথিবী এখনও তাকে জমিদার বাড়ির এক কিশোর রাজপুত্র হিসেবেই চেনে। তবে সে কখনোই পুরোপুরি বন্দী ছিল না। মাঝে মাঝে চন্দ্রমোহন দত্ত তাকে সঙ্গে নিয়ে গ্রামের পথে বের হতেন। তখন কুসুম কুমারী গরুর গাড়ি, মাঠে চাষ করা কৃষক, নদীর ঘাট সব কিছুই কৌতূহলী চোখে দেখত। একদিন নদীর ধারে দাঁড়িয়ে সে বাবাকে জিজ্ঞেস করেছিল, বাবা, এই পৃথিবীটা এত বড় কেন? চন্দ্রমোহন হেসে বলেছিলেন, কারণ পৃথিবীটা যে আমাদের স্বপ্নের থেকেও অনেক বড় কুমার। কুসুম কুমারী সেই কথা শুনে আকাশের দিকে তাকিয়েছিলেন। তার চোখে ছিল এক নিষ্পাপ বিস্ময়, কিন্তু সে জানত না তার নিজের জীবনই একদিন এমন এক অন্ধকার সত্যের দিকে এগিয়ে যাচ্ছে, যার ছায়া সে এখনও অনুভব করতে পারেনি। জমিদার বাড়ির ভেতরে সবাই তাকে আগলে রাখত, কারণ তারা জানত তার জীবনের সঙ্গে জড়িয়ে আছে এক ভয়ঙ্কর অভিশাপের ইতিহাস। তবে কুসুম কুমার কিছুই জানত না। সে হাসত, খেলত, গান গাইত, স্বাভাবিক আনন্দেই কাটত তার দিন। কিন্তু অজান্তেই তার জীবনের আড়ালে ধীরে ধীরে তৈরি হচ্ছিল এক ভয়ঙ্কর অধ্যায়, যা অতি সত্বরই সব কিছু বদলে দেবে। সময়ের অদৃশ্য স্রোতে ভেসে ভেসে কেটে গেছে প্রায় 17টি বছর। নিশিপুর গ্রামের মানুষ ধীরে ধীরে ভুলে গেছে সেই ঝড়ের রাতের কথা।
ভুলে গেছে সেই অদ্ভুত বৃদ্ধের অশুভ ভবিষ্যৎবাণী। জমিদার বাড়ির উঁচু প্রাচীরের ভেতরেও যেন আবার ফিরে এসেছে স্বাভাবিকতার শান্ত ছন্দ। কিন্তু প্রকৃতির গভীরে যে অন্ধকার বীজ একদিন রোপিত হয়েছিল, তা যে নিঃশব্দে অঙ্কুরিত হয়ে উঠছিল, তা কেউ টের পায়নি। বৈশাখ মাসের এক মধ্যরাত্রি আকাশে জমে উঠেছে কালো মেঘের স্তূপ। গরমের দম বন্ধ করা রাত হঠাৎই অদ্ভুত এক ঝোড়ো হাওয়ায় কেঁপে উঠতে শুরু করল। বাতাসে কাঁপতে লাগলো তালগাছের মাথা, শুকনো পাতা উড়ে এসে আছড়ে পড়তে লাগলো জমিদার বাড়ির বিশাল প্রাচীরে। সেই সময় জমিদার বাড়ির সদর দরজার মুখের রাজ অলিন্দে দাঁড়িয়েছিল দুজন মানুষ, ইন্দুবালা দেবী আর তার স্নেহের কন্যা কুসুম কুমারী। বৈশাখী ঝড়ের আগমনী হাওয়ায় অদ্ভুত এক মাদকতা ছিল। কুসুম কুমারী বিস্ময় ভরা চোখে আকাশের দিকে তাকিয়ে বলল, মা দেখো তো, আকাশটা আজ কেমন অস্বাভাবিক লাগছে, যেন ঝড় আসতে চলেছে। ইন্দুবালা মৃদু হেসে বললেন, বৈশাখ মাসে এই ঝড় নতুন কিছু নয় মা। এই হাওয়ার মধ্যেই আছে প্রকৃতির শক্তি, যা গায়ে লাগলেই মনটা কেমন নরম হয়ে যায়। ঠিক সেই সময় ঝড়ের গর্জনের মধ্যেই হঠাৎ ভেসে এলো এক বিকৃত অট্টহাসি। শব্দটা এত হঠাৎ আর অস্বাভাবিক ছিল যে কুসুম কুমারী চমকে উঠল। সে ভয় পেয়ে মায়ের হাত আঁকড়ে ধরল। মা, কে হাসছে ওভাবে? ঝড়ের তীব্র বাতাসে সদর দরজার সামনে হঠাৎ দেখা গেল এক কাঁপতে থাকা ছায়ামূর্তি। বিদ্যুতের তীব্র ঝলকে মুহূর্তের জন্য স্পষ্ট হয়ে উঠল সেই মুখ, সেই একই বৃদ্ধ, লম্বা জটাধারী চুল, কঙ্কালসার শরীর, আর হাতে সেই পুরনো দণ্ড। 17 বছর আগের সেই অশুভ রাতের মানুষটি যেন আবার ফিরে এসেছে। বৃদ্ধ মাথা উঁচু করে আকাশের দিকে তাকিয়ে আবার বিকট হাসিতে ফেটে পড়ল। এই তো কন্যা পিশাচিনী, কন্যা পিশাচিনী। বলেছিলাম না প্রলয় আসবে। ওই তো কন্যা পিশাচিনী। তার কণ্ঠস্বর যেন ঝড়ের গর্জনকেও ছাপিয়ে গেল। সে চিৎকার করে বলতে লাগলো, বেশি দেরি নেই, আবার শুরু হবে, আবার রক্তে ভাসবে এই নিশিপুরে। আদিম খোদা জেগে উঠেছে, এক ভয়ানক রক্তের খিদে। কুসুম কুমারীর বুক কেঁপে উঠল। তার মনে হলো সেই বৃদ্ধের চোখ যেন সরাসরি তার দিকে তাকিয়ে আছে। ইন্দুবালা দেবীর মুখ মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। তিনি চিৎকার করে বললেন, রক্ষক, দ্রুত এসো, এই উন্মাদকে সরিয়ে দাও। এত বড় আস্ফালন, আবার এখানে আসার সাহস হলো তার? কয়েকজন ভৃত্য দৌড়ে এসে বৃদ্ধকে ঘিরে ফেলল। একজন রাগে গর্জে সপাটে এক কিল দিলেন পিঠের দাঁড়ায়। তবুও সে কুসুম কুমারের দিকে তাকিয়ে আছে। তোর সাহস তো কম নয়, বাজি আবার ফিরে এসেছিস। এবার কিন্তু তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না, কেউ না। বৃদ্ধ কেবল হাসছিল। তোরা থামাতে পারবি না, সময় এসে গেছে, সময় এসে গেছে। তার কথা শেষ হওয়ার আগেই পাহারাদাররা লাঠি দিয়ে তাকে মারতে শুরু করল। ঝড়ের মধ্যেই বৃদ্ধ মাটিতে লুটিয়ে পড়ল। তবু তার ঠোঁটে সেই অদ্ভুত হাসি রয়ে গেল। শেষবারের মতো সে ফিসফিস করে বলল, বলি বলি, মহাবলী থেকে কেউ আটকাতে পারবে না এই কন্যাকে।
তারপর তাকে টেনে হিচড়ে জমিদার বাড়ির ভেতরে বন্দি করে রাখা হলো। ঝড় তখন আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে, কিন্তু সেই রাতের অন্ধকারে কেউ বুঝতে পারল না বৃদ্ধের সেই ভবিষ্যৎবাণী হয়তো আর খুব বেশি দূরে নেই। সেই ঝড়ের রাতের ঘটনার পর জমিদার বাড়ির মধ্যে যেন অদৃশ্য এক অস্বস্তি বাসা বাঁধতে শুরু করলো। বাইরে থেকে সবকিছুই আগের মতো স্বাভাবিক মনে হলেও কুসুম কুমারীর মনে যেন অকারণেই এক অদ্ভুত অস্থিরতা জন্ম নিতে লাগলো। সে নিজেও বুঝতে পারছিল না কেন তার মন বারবার হঠাৎই শীতল হয়ে উঠছে, কেন রাত নামলেই তার বুক অজানা এক ভয়ের শীর্ষানিতে জেগে উঠছে। এক গভীর রাতে নিজের কক্ষে শুয়েছিল কুসুম কুমারী। জানলার বাইরে তখন নিস্তব্ধ অন্ধকার। দূরে কোথাও রাত জাগা ঝিঝি পোকার মৃদু শব্দ ভেসে আসছে। প্রাসাদের বিশাল কক্ষগুলো যেন নিঃশ্বাস আটকে অপেক্ষা করছে রাতের শেষ প্রহরের জন্য। হঠাৎ কুসুম কুমারীর ঘুম ভেঙে গেল। তার মনে হলো যেন কেউ তার ঘরের ভেতর হাঁটছে। প্রথমে সে ভেবেছিল হয়তো কোনো দাসী এসেছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে বুঝতে পারল ঘরের ভেতর এক অদ্ভুত শীতলতা ছড়িয়ে পড়ছে। ধীরে ধীরে চোখ খুলে সে পাশ ফিরল, আর তখনই তার বুক কেঁপে উঠল। তার শয্যার পাশে আধো অন্ধকারে দাঁড়িয়ে আছে এক কালো ছায়া মূর্তি। মূর্তিটা খুব একটা স্পষ্ট নয়, কেবল এক অদ্ভুত অন্ধকার অবয়ব যেন ধোঁয়ার মতো দুলছে। তার আকৃতি কখনো লম্বা হচ্ছে, কখনো বিকৃতভাবে বাঁকছে। কুসুম কুমারীর বুকের ভেতর ধকধক করে উঠল। কে তুমি? কেন আমার কাছে এসেছো? কিন্তু কোনো উত্তর এলো না। ছায়া মূর্তিটি কেবল মাথা কাত করে তার দিকে তাকিয়ে রইল। তারপর এক অদ্ভুত বিকৃত ভঙ্গিতে শরীরটা বাঁকিয়ে যেন গোলাকারভাবে তার চারপাশে ঘুরতে লাগলো। কুসুম কুমারীর গলা শুকিয়ে গেল, কিন্তু সে চিৎকার করল না। রাজ পরিবার বা জমিদার বংশের সন্তান বলে কথা, ছোটবেলা থেকেই তাকে সাহসী হতে শেখানো হয়েছে। পরের রাতেও একই ঘটনা ঘটল। আবার সে ছায়া, আবার সে নীরব উপস্থিতি। এভাবেই রাতের পর রাত কুসুম কুমারী সেই ছায়ামূর্তিটাকে দেখতে লাগলো। কখনো তার জানলার পাশে দাঁড়িয়ে থাকে, কখনো তার শয্যার পায়ের কাছে ঘোরাফেরা করে। মাঝে মাঝে সেই ছায়া যেন তার দিকে হাত বাড়াতে চায়, কিন্তু কাছে গিয়েও ফিরে আসে কোনো এক শক্তির আঘাতে। কুসুম কুমারীর মনে ভয় জন্মাতে লাগলো, কিন্তু সে কাউকে কিছু বলল না। কিন্তু একদিন আর সহ্য করতে পারল না। সেদিন সন্ধ্যায় তার মায়ের কাছে গিয়ে ধীরে বলল, মা, তোমাকে একটা কথা বলবো। অতি অস্থিরভাবে ইন্দুবালা দেবী তার মুখের দিকে তাকিয়ে বললেন, মা, কি হয়েছে তোমার? এত ব্যাকুল দেখাচ্ছে কেন? কুসুম কুমারী একটু ইতস্তত করে বলল, কিছুদিন ধরে রাত্রিরে নামলে আমার কক্ষে এক রহস্যময় ছায়ার উপস্থিতি টের পাই। তার শয্যার চারপাশে বৃত্তাকারে আবর্তিত হয় এক কৃষ্ণ অবয়ব। ক্রমে আমার দিকে অগ্রসর হয়, যেন স্পর্শের আকাঙ্ক্ষা পোষণ করছে। ইন্দুবালার মুখ মুহূর্তে কঠিন হয়ে উঠল। কি বলছোটা কি তুমি কুসুম? কুসুম কুমারী ফিসফিস করে বলল,
খুব ভয় লাগে। মনে হয় আমাকে কেউ দেখছে, ঠিক ঠিক আমার পাশে ছুটে যায়, আমার গায়ের উপর উঠে আসে। তারপর হঠাৎ বিকট শব্দ, আর চারিদিকে ছড়িয়ে পড়ে এক ভয়ঙ্কর গন্ধ। ইন্দুবালা কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ধীরে কুসুম কুমারীর গলায় ঝুলে থাকা মালাটির দিকে ইঙ্গিত করে বললেন, ভয় পেও না মা, তোমার গলায় যে মালাটি রয়েছে তা এক শক্তিধর বৃক্ষের শিকড় দিয়ে নির্মিত। এই মালা তোমাকে সকল অশুভ শক্তি থেকে রক্ষা করবে। তিনি মেয়ের মাথায় হাত রেখে বললেন, কোনো অশুভ শক্তি তোমার সন্নিকটে আসার সাহস করবে না। কুসুম কুমারী একটু শান্ত হলো, কিন্তু রাতের অন্ধকার আবার নামতেই সেই ছায়া ফিরে এলো, আগের চেয়েও আরও কাছে, আরও অস্থির। মাঝে মাঝে মনে হতো যেন সেই অবয়ব তার শরীরের ভেতরে প্রবেশ করতে চাইছে, কিন্তু প্রতিবারই যেন কোনো অদৃশ্য শক্তি তাকে ঠেকিয়ে দিচ্ছে। গলায় ঝুলে থাকা সেই বহুবিধ শেকড়ের মালা হালকা আলোতে কাঁপতে থাকে, আর ছায়ামূর্তিটি যেন ক্রমশ আরও বিকৃত হয়ে ওঠে। একটা দিন, তারপর আরেকটা রাত, এভাবেই শব্দ নিঃশব্দে এগিয়ে যেতে লাগল। কুসুম কুমারীর চোখে ঘুম কমে গেল, তার আচরণেও ধীরে ধীরে অস্বাভাবিকতা দেখা দিতে লাগল। এদিকে নিশিপুর গ্রামের মানুষও ভয়ে দিন কাটাতে শুরু করেছে, কারণ এখন শুধু কুসুম কুমারী নয়, গ্রামের অনেক মানুষ রাতের অন্ধকারে সেই অদ্ভুত ছায়ামূর্তিটিকে দেখতে পাচ্ছে। কখনো কোনো মানুষকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হচ্ছে, কখনো গবাদি পশু ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যাচ্ছে, আবার কখনো বা কোনো শিশু হঠাৎ নিখোঁজ হয়ে যাচ্ছে। গ্রামের মানুষ ভয়ে কাঁপতে লাগলো, কারণ সবাই বুঝতে পারছিল নিশিপুর গ্রামের উপর নেমে আসছে এক অদৃশ্য আতঙ্ক, আর সেই আতঙ্কের কেন্দ্রবিন্দুতে কোথাও লুকিয়ে আছে এক অশুভ শক্তি, যে কিনা বহুদিন ধরে অপেক্ষা করছে তার সত্যিকারের আবির্ভাবের জন্য। নিশিপুর গ্রাম তখন আতঙ্কে আচ্ছন্ন। সন্ধ্যা নামলেই যেন গ্রামটাকে গ্রাস করে এক অদৃশ্য অন্ধকার। মানুষজন দরজা জানলা বন্ধ করে প্রদীপ নিভিয়ে বসে থাকে। ঠিক এমন এক সন্ধ্যার পরের রাতেই গ্রামে আবার দেখা গেল সেই রহস্যময় বৃদ্ধকে, কিন্তু এবার তাকে আর আগের মতো অসহায় মনে হচ্ছিল না। ঝড় থেমে যাওয়া রাতের নিস্তব্ধতার মধ্যে সে যেন ধীরে ধীরে এগিয়ে এলো গ্রামের মাঝখানের বটগাছের নিচে। কিছু গ্রামবাসী দূর থেকে তাকে দেখে জড়ো হতে লাগল, তাদের চোখে ভয়, কৌতূহল আর অস্থিরতার ছাপ স্পষ্ট। হঠাৎ বৃদ্ধের তরাজ কণ্ঠ শোনা গেল, তোমরা জানতে চাও কেন এই অশান্তি? তাহলে শুনে রাখো নিশিপুরের সেই পুরনো পাপের ইতিহাস। গ্রামবাসীরা নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইল। বৃদ্ধ বলতে শুরু করল, আজ থেকে প্রায় 37 বছর আগে এই জমিদার বংশের পূর্বপুরুষ ছিলেন জমিদার চিত্তরঞ্জন দত্ত এবং তার স্ত্রী নিশিকুমারী দেবী। তারা বহু বছর ধরে সন্তানহীন ছিলেন। অসংখ্য পুজো যজ্ঞ তীর্থ করেছিলেন তারা, কিন্তু কিছুতেই তাদের ঘরে সন্তান এলো না। তখন একদিন তারা পৌঁছালো গভীর অরণ্যের মধ্যে এক ভয়ঙ্কর প্রসিদ্ধ তান্ত্রিকের কাছে, কালীচরণ সিংহ, যে সাধনা করত পিশাচদের। বৃদ্ধের চোখে যেন সেই অতীতের আগুন জ্বলে উঠল। তান্ত্রিক তাদের বলেছিলেন, সন্তান চাইলে পিশাচদের শক্তির কাছে প্রার্থনা করতে হবে, কিন্তু বিনিময়ে তোমাদের দিতে হবে এক বলি। একজন গ্রামবাসী
কাপা গলায় বলল, আগে কিসের বলি? বৃদ্ধ উত্তর দিল, একটি প্রাণ, যে প্রাণ পিশাচ চাইবে তাকেই উৎসর্গ করতে হবে। গ্রামবাসীরা আতঙ্কে একে অপরের দিকে তাকালো। বৃদ্ধ আবার বলল, সন্তানের আশায় তারা সেই ভয়ঙ্কর চুক্তিতে রাজি হয়ে যায়, আর পরবর্তীতে তাদের একটা ফুটফুটে কন্যা সন্তান জন্ম নেয়। কিন্তু সন্তান জন্মানোর পর তারা ভয় পেয়ে যায় এবং প্রতিশ্রুতি ভেঙে দেয়। তখন সেই তান্ত্রিক অভিশাপ দিয়ে বলেছিল, এই বংশে যদি আর কোনো কন্যা জন্মায় তবে তার উপর ভর করবে এক ভয়ানক পিশাচিনী। বাতাস যেন হঠাৎ ভারী হয়ে উঠল। বৃদ্ধ তখনও বলল, তবে একটি পথ রেখে দিয়েছিল সে। বলেছিল, যদি সেই কন্যা জন্মের পর সঙ্গে সঙ্গে আরেকটি পুত্র সন্তান জন্মায় কিছুদিনের মধ্যে, তবে সেই পুত্র একদিন পিশাচিনীর শক্তিকে থামাতে পারবে। গ্রামবাসীরা নিমিষেই স্তব্ধ হয়ে গেল। তখনই একজন বলে উঠল, তাহলে কি জমিদার বাড়ি সেই সন্তান কন্যা সন্তান? বৃদ্ধ মাথা নাড়ল। হ্যাঁ, 37 বছর আগের ঘটা ঘটনা বা সেই অভিশাপের প্রভাবই আজ জমিদার চন্দ্রমোহন আর ইন্দুবালা দেবীর উপর পড়েছে। কেউ থাকবে না, বংশনাশ করে দেবে। ওদের পুত্ররূপী সেই কন্যা সন্তান এখন বড় হয়েছে, আর পিশাচিনী তার শরীরের ভেতরে জেগে উঠতে শুরু করেছে। এই কথা ছড়িয়ে পড়তেই গ্রামের মানুষ উত্তেজিত হয়ে উঠল। পরদিন ভোরেই শত শত মানুষ জমিদার বাড়ির সামনে জড়ো হলো আর শুরু করে দিল এক বিশাল বিক্ষোভ। হরিমোহন, ওই মেয়েটাকে আমাদের হাতে সমর্পণ করো। কোথায় গোপন করে রেখেছো ওই অশুভ কন্যাকে? লজ্জা করে না? একটা মেয়েকে ছেলে সাজিয়ে এতদিন ঢুকিয়ে রেখেছো আড়ালে। ওই অভিশাপের জন্যই গ্রাম ধ্বংস হচ্ছে। এ দুর্বুদ্ধি তোমারই হবে হরিমোহন। জমিদার চন্দ্রমোহন হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন। ঠিক তখনই সামনে এগিয়ে এলেন বৃদ্ধ হরিমোহন দত্ত। তার কণ্ঠ গম্ভীর হয়ে উঠল। তোমাদের ধারণা সম্পূর্ণ ভ্রান্ত। এসব কেবল মিথ্যে অপপ্রচার। না না না, আমরা এখন সব জানি। নিজের চোখের সামনে এই গ্রামকে আর ভেসে যেতে দেব না। জনতার উত্তেজনা থামল না। তখন হরিমোহন হঠাৎ বলে উঠলেন, যদি সত্যিই বলির প্রয়োজন হয় তবে তাই হোক। আমরা বলি দিতে প্রস্তুত। এই অভিশাপ থেকে মুক্তি চাই। এই, কে আছো? কুসুম কুমারীকে নিয়ে এসো, সকলের সম্মুখে উপস্থিত করো। এই মেয়ের বলি চাই, ঋষিপুরকে বাঁচাতে চাই। বলি চাই, বলি চাই, ঋষিপুরকে বাঁচাতে চাই। সবাই বলো, এই মেয়ের বলি চাই, অশুভ শক্তি হাটা। এই মেয়ের বলি চাই। চোখের সামনেই জমিদার বাড়ির আঙিনায় এক নারীর বলি দেওয়া হলো। যাকে সবাই কুসুম কুমারী বলে বিশ্বাস করল, কিন্তু সত্যিটা ছিল অন্য। আসল কুসুম কুমারীকে গোপনে একটি জুড়ি গাড়িতে করে দূরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। রাত তখন গভীর। গাড়ির ভেতরে বসেছিল কুসুম কুমারী। তার সঙ্গে ছিল শুধু একজন চালক আর দাসী গঙ্গাবাই। হঠাৎ তার গলায় তীব্র ব্যথা শুরু হলো। সে কষ্টে কাতরাতে লাগলো। গলায় ঝুলে থাকা সেই শেকড়ের মালাটা যেন জ্বলতে শুরু করলো। অসহ্য যন্ত্রণায় কুসুম কুমারী হঠাৎ মালাটা ছিঁড়ে গাড়ির বাইরে ছুঁড়ে ফেলল। আর ঠিক সেই মুহূর্তেই শুরু হলো এক ভয়ঙ্কর দৃশ্য।
চারিদিকে অন্ধকার ঘনিয়ে এলো। ঝড়ের তাণ্ডব শুরু হলো। গাড়ি টানা ঘোড়াগুলো ভয়ে ছুটে পালালো। চালক আর দাসী প্রাণ ভয়ে দৌড়ে অরণ্যের দিকে পালিয়ে গেল। গাড়িটি ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ে রইল। চারিদিকে ভেসে উঠল অদ্ভুত চিৎকার আর পিশাচিনীদের ভয়াল কণ্ঠ। অন্ধকারের ভেতর থেকে অসংখ্য ছায়ামূর্তি গোল হয়ে ঘিরে ফেলল কুসুম কুমারীকে। সে ভয়ে চিৎকার করতে লাগলো। আমাকে মুক্তি দাও। কেন কেন আমাকে আবদ্ধ করে রেখেছো? আমি তো কোনো অপরাধ করিনি। কি চাও আমার কাছ থেকে? হ্যাঁ, ঠিক তখনই সেই কালো অবয়ব, যে এতদিন ধরে তার ঘরের ভেতর ঘুরে বেড়াতো, ধীরে ধীরে তার সামনে এসে দাঁড়ালো। বহু বছরের অপেক্ষার পর যেন সে নিজের আশ্রয় খুঁজে পেল। এক ঝলকে কালো ঝড়ের মতো সেই অবয়ব ঢুকে পড়ল কুসুম কুমারীর শরীরের ভেতর। মুহূর্তের মধ্যেই তার শরীর কেঁপে উঠল। তার চোখ রক্তবর্ণ হয়ে উঠল। দুধে আলতা রঙের শরীর ধীরে ধীরে অন্ধকারে ঢেকে যেতে লাগলো। তার মুখ থেকে বেরিয়ে এলো এক বিকৃত অট্টহাসি। আমাদের পরিচয় অপ্রাসঙ্গিক। আমরা সেই অশুভ শক্তি যার সাথে তোর জন্মের বহু আগেই এক চুক্তি সম্পাদিত হয়েছিল। তোর পূর্বপুরুষদের সেই প্রতিশ্রুতি ভঙ্গ হয়েছে, আর তার অভিশাপ বয়ে চলেছে প্রজন্মের পর প্রজন্ম। আজ তার পরিণতি তোকেও ভোগ করতে হবে। ভোগ করতেই হবে, ভোগ করতেই হবে। আর সেই রাতেই জন্ম নিল কন্যা পিশাচিনী। ঠিক সেই সময় বহু দূরে জমিদার বাড়ির অন্দরমহল থেকে পুরো রাজ পরিবারের খবর এলো। ইন্দুবালা দেবী আবারও অন্তঃসত্ত্বা। অরণ্যের অন্ধকারে দাঁড়িয়ে এই কন্যা পিশাচিনী আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলে উঠল,